আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। হিজবুল্লাহর হামলায় কয়েকটি ইসরায়েলি উপশহরে বিদ্যুৎ বিচ্ছিন্ন। অন্যদিকে ইরানি প্রতিশোধের ব্যাপারে ইসরায়েলের সন্দেহ করা উচিত নয় এবং ইসরায়েলকে সমর্থন করা আর মরা ঘোড়া নিয়ে বাজি ধরা সমান। আরো জানিয়ে দিব রাশিয়ার সরকারি টিভির বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা। অন্যদিকে মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে রাশিয়া। এবং সবশেষ জানিয়ে দিব হামলা ঠেকাতে ইউক্রেন সীমান্তে বাফার জোন তৈরি করতে চায় রাশিয়া। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। হিজবুল্লাহর হামলায় কয়েকটি ইসরায়েলি উপসাগরে বিদ্যুৎ বিচ্ছিন্ন। পার্স টুডে প্রতিরোধ অক্ষ ফিলিস্তিনি নিরাপদ জনগণের সমর্থনে ইসরায়েলি দখলদারের উপর ও তাদের মতদাতাদের স্বার্থে আঘাত হানেছে। লেবাননে হিজবুল্লাহ জানিয়েছে গাজা মজলুম ও ধৈর্যশীল ফিলিস্তিনি জাতির সমর্থনে যাদের বীরযোদ্ধারা এই ইয়াকুব গাতুন ইয়াইমান নামক অবৈধ ইহুদিবাদী বসতিগুলোতে কয়েকটি কাতিইশি রকেট নিক্ষেপ করেছে গত সোমবার থেকে। হিজবুল্লাহর গোলান্দাস ইউনিট আদাশার পার্বত্য অঞ্চলে ইহুদিবাদী সেনাদের সমাবেশের উপর গোলা বর্ষণ করেছে বলে পার্স টুডে খবর দিয়েছে। এছাড়াও হিজবুল্লাহ সেনারা সোমবার অধিকৃত আবাসিক খামার অঞ্চলে জেবিদিন এলাকায় ও আরামাস এলাকায় কাফার সুবা পাহাড়ে ইহুদি অবস্থানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইহুদিবাদী মিডিয়া জানিয়েছে ইয়াকুব বসতিতে হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র হামলার ফলে সেখানকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে ব্লু ল্যাগুন নামে ইসরায়েলগামী একটি জাহাজে সফল হামলা চালিয়েছে তারা। ইয়েমেনের সেনা মুখপাত্র ইয়াহিয়া শারিই বলেছেন কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে এই জাহাজটির উপরে। গাজায় ইহুদিবাদী আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত, গাজার উপর ইসরায়েলি অবরোধ বন্ধ না হওয়া পর্যন্ত ফিলিস্তিনি জাতি ও তাদের প্রতিরোধ আন্দোলনের সমর্থনে ইয়ামিন এ ধরনের হামলা অব্যাহত রাখবে বলে ঘোষণা করেছেন তিনি। পশ্চিমা সরকারগুলোর সর্বাত্মক সহযোগিতা ইহুদিবাদী ইসরায়েল 2023 সালে 7 অক্টোবর থেকে গাজা ও পশ্চিম তীরে প্রতিরক্ষাহীন নিরাপদ জনগণের উপর ব্যাপক হত্যাযজ্ঞ ও ইরানি প্রতিশোধের ব্যাপারে ইসরায়েলের সন্দেহ করা উচিত নয়। তেহরানে ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের প্রতিশোধের বিষয়ে ইরানের দৃঢ় প্রতিশ্রুতি নিয়ে ইসরায়েলের সন্দেহ করা উচিত নয়, একথা বলেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ ফর কোঅর্ডিনেশন ব্রিগেডিয়ার জেনারেল আলী আব্দুল্লাহিয়ান গতকাল উত্তর পশ্চিম ইরানের কুমেল শহরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, ইহুদিবাদী শত্রুদের স্বপ্ন দেখা উচিত নয় যে ইরান এই নৃশংসতার জবাব দেবে না, কারণ ইসলামী প্রজাতন্ত্র এর মধ্যে তার মাটি ও জলসীমা লঙ্ঘনের জবাব দেওয়ার জন্য তারা সমস্ত সক্ষমতা ব্যবহারের ইচ্ছা প্রমাণ করেছে। জেনারেল আব্দুল্লাহিয়ার সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনিও একটি মন্তব্যের উদ্ধৃত দেন যেখানে ইসলামী বিপ্লবের নেতা প্রতিশ্রুতি দিয়েছে যে হানিয়া হত্যাকাণ্ডের কঠোর জবাব দেওয়া হবে। শীর্ষ কমান্ডার আলী আব্দুল্লাহিয়ান আরো বলেন, প্রতিশোধমূলক হামলার সময় ঠিক করবেন সর্বোচ্চ নেতা এবং দেশের সিনিয়র কমান্ডাররা। তিনি বলেন, ইরানের নিরাপত্তা শক্তি এবং অগ্রগতি হচ্ছে দেশের শহীদ ও যোদ্ধাদের আত্মত্যাগের ফসল। ইসরায়েলকে সমর্থন করা মোরা ঘোড়া নিয়ে বাজি ধরা সমান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় নিরাপদ ফিলিস্তিনির বিরুদ্ধে তেল আবিবের হত্যা ও অপরাধযোগ্যের প্রতি সমর্থন অব্যাহত রাখার জন্য ইসরায়েলের মৃত্যুদের কঠোর সমালোচনা করেছে। মন্ত্রণালয়ের মুখপাত্র নাছের কানিয়াই গতকাল সামাজিক মাধ্যমে এক্স পেজে দেওয়া একটি পোস্টে লিখেছেন, ফিলিস্তিনের বিরুদ্ধে অপরাধ অব্যাহত রাখার জন্য ইহুদিবাদী ইসরায়েলকে সমর্থন করা আইনগত ও আন্তর্জাতিক দায়িত্ব বহন ছাড়াও হেরে যাওয়া এক মৃত ঘোড়া নিয়ে বাজি ধরা সমান। নিজের মন্তব্যের পক্ষে যুক্তি হিসাবে ইরানি মুখপাত্র গাজা উপত্যকায় চলমান গণহত্যামূলক যুদ্ধের ফলে সৃষ্ট সংকটের কথা উল্লেখ করেন। কানি ইসরায়েলের সামরিক বাহিনী কয়েকজন কর্মকর্তা পদত্যাগ ও নেতানিয়াহুর বিরুদ্ধে টানা বিক্ষোভ সমাবেশের কথা তুলে ধরেন। গাজা যুদ্ধের পর থেকে বন্দীদের মুক্তি ও যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভ করে ইসরায়েল। এছাড়া সাম্প্রতিক এই দাবিতে ইসরায়েল সাধারণ ধর্মঘট পালন করা হয়েছে।
রাশিয়ার সরকারি টিভির বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা। মার্কিন নির্বাচন নিয়ে ভুল তথ্য প্রচার করেছে রাশিয়ার সরকার টিভি। এমন অভিযোগে রাশিয়া ও সরকারি টিভি সম্পাদক সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সরকারিভাবে জানানো হয়েছে আরটি নেটওয়ার্কের সঙ্গে জড়িত 10 জন ও 2টি সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর মধ্যে আরটিভির সম্পাদক, সহকারী প্রধান সম্পাদকও আছেন। মার্কিন ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন বলেছেন, আমাদের দেশের সংস্থার উপর থেকে যাতে মানুষের আস্থা চলে যায় সেজন্য সরকারি মতদের মিথ্যা প্রচার চলছিল। যুক্তরাষ্ট্রের সরকার এই ব্যবস্থা নিয়ে বুঝিয়ে দিয়েছে তারা এই ধরনের প্রচারের পিছনে যারা আছে তাদের দায়বদ্ধ করবে। সরকারের তরফ থেকে জানা হয়েছে এই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত যুক্তরাষ্ট্রের মানুষকে প্রভাবিত করার জন্য মার্কিন সামাজিক মাধ্যমে প্রভাবশালীদের নিয়োগ করেছিল। তাদের মধ্যে তারা ক্রেমলিনপন্থী বার্তা দেওয়ার চেষ্টা করেছিল। অ্যাটর্নি জেনারেল গ্যারল্যান্ড জানিয়েছে, রাশিয়ার আরটি নেটওয়ার্কের 2টি কর্মী নিউ ইয়র্কের বিদেশি মুদ্রা আইন এবং বিদেশি এজেন্ট রেজিস্ট্রেশনের আইন বাধা দেয় অভিযুক্ত করা হয়েছে। তিনি বলেছেন, ওই 2 অভিযুক্ত টেনেসি ভিডিও একটি কোম্পানিকে অর্থ দিয়েছিল। রাশিয়ার পক্ষে প্রচারণা চালানোর জন্য এই অর্থ দেয়া হয়। ওই কোম্পানি আমেরিকার সামাজিক মাধ্যমের ইনফ্লুয়েন্সারদের দিয়ে এই প্রচার চালাবে বলে ঠিক করা হয়। মার্কিন সরকার জানিয়েছে এরপরে এই সংস্থা প্রায় 2000 ভিডিও বানায়। অভিবাসন, মুদ্রাস্ফীতির মতো বিষয়গুলি নিয়ে নভেম্বর থেকে 1,60,00,000 বার সেই ভিডিও দেখেছে মানুষ। হোয়াইট হাউস জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আরটি নেটওয়ার্কের এই কাজের কথা জানাতে জাতীয় নিরাপদ মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে রাশিয়া। ভুল তথ্য প্রচার ও নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ রাশিয়া সরকারি টিভি চ্যানেলের আরটি নেটসহ 2টি সংস্থা ও 10 ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে রাশিয়া। আজ বৃহস্পতিবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র মারিয়া জাখারোভার বরাত দিয়ে রয়টার্সে জানিয়েছে, মস্কো ও মার্কিন গণমাধ্যমের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে। মারিয়া জাখারোভার অভিযোগ, সত্য ঘটনা আড়াল করতে মার্কিন জনগণকে বোকা বানাচ্ছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার গণমাধ্যমের উপর এই নিষেধাজ্ঞাকে আলোর পিছনে ছোটা সঙ্গে তুলে ধরেছেন তিনি। রুশ মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র তার জনগণের জন্য সব ধরনের তথ্য ও গণমাধ্যমকে উন্মুক্ত রাখতে দায়বদ্ধ, কিন্তু মার্কিন কর্তৃপক্ষ সেই দায়িত্বের সঙ্গে সাংঘর্ষিক উদ্যোগ নিচ্ছে। এর প্রতিক্রিয়া যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো জানান, মস্কোর উদ্যোগ যুক্তরাষ্ট্রের মতো বা ভিন্ন কিছু হতে পারে। তিনি আরো জানান, মস্কোর উদ্যোগে যুক্তরাষ্ট্রের মতো বা ভিন্ন কিছু হতে পারে। যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার গোয়েন্দা সংস্থা প্রভাবে অভিযোগ উঠে আসছে দীর্ঘদিন ধরে। 2016 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এই অভিযোগ উঠেছে। 2020 সালের নির্বাচনেও যুক্তরাষ্ট্রের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছিল রাশিয়া যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপের অস্তিত্ব পেয়েছে তারা। ঠিক এবারও যুক্তরাষ্ট্রের অভিযোগ, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে মার্কিন জনমতকে প্রভাবিত করতে ক্রেমলিন চেষ্টা চালাচ্ছে। হামলা ঠেকাতে ইউক্রেনের সীমান্তে বাফার জোন তৈরি করতে চায় রাশিয়া। সম্প্রতি রাশিয়া অভ্যন্তরে কুরস্ক অঞ্চলে সফর সামরিক অভিযান চালিয়ে ইউক্রেনের বাহিনী সেখানে 3টি সেতু ধ্বংস করে বেশ কিছু ভূখণ্ড দখল করে রেখেছে ইউক্রেন। 2022 সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর রুশ ভূখণ্ডে ইউক্রেনীয় সেনাদের সবচেয়ে গভীর এবং উল্লেখযোগ্য অনুপ্রবেশ মনে করা হচ্ছে এটি। এমন পরিস্থিতিতে অভ্যন্তরে হামলা ঠেকাতে একটি বাফার জোন তৈরি করতে চায় রাশিয়া। শুধু তাই না, ইউক্রেনের রাজধানী কিয়েভে বড়সড় অস্ত্রের চালান সরবরাহ করতে এই বাফার জোন কাজ করবে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে রাশিয়ার নিউজ এজেন্সি তাস। রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদ বলেছেন, ইউক্রেনের সেনাবাহিনীর গোলাগুলি থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য ইউক্রেনের সীমান্তে একটি বাফার জোন রাশিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে কিয়েভ কি ধরনের অস্ত্র সরবরাহ করা হবে তার উপর নির্ভর করবে। আলোচনার টেবিল থাকা বাফার জোন কেমন আকার হবে তা নিয়ে ধারণা দিয়েছে মেদভেদ। প্রয়োজন হলে এটি পোল্যান্ডের সীমান্ত পর্যন্ত প্রসারিত হবে বলে জানিয়েছেন তিনি। অবশ্যই আমাদের ভবিষ্যতের জন্য একটি বাফার জোন তৈরি করতে হবে যাতে কোনো কিছু উঠতে না পারে, আর আকার যে কারো অনুমানের চেয়ে যথেষ্ট বড় হওয়া উচিত। যদি তারা ইউক্রেনীয়রা আক্রমণের দূরপাল্লা আক্রমণ করতে চায়, যেমন ক্রুজ বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হিসাবে, তাহলে এই বাফার জোনটি পোল্যান্ড পর্যন্ত প্রসারিত হবে। এর আগে গত জুন মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আক্রমণ অব্যাহত থাকলে ইউক্রেনের ভূখণ্ডে রাশিয়ার বাফার জোন তৈরি করা কথা বিবেচনা করা হবে।